চট্টগ্রাম বিভাগে অবিরাম বৃষ্টি ও উজানের ঢলে পানিবন্দী কয়েক লাখ মানুষ। চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত। হবিগঞ্জ মৌলভীবাজারে প্লাবিত নদী তীরবর্তী এলাকা, তিস্তায় পানি বৃদ্ধিতে বন্যার শঙ্কা। প্রশাসন নেতাকর্মীদের জনগণের পাশে থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর। টানা বৃষ্টিতে দেশের সরবরাহ সংকট, রাজধানীতে বাড়তি সবজি ও মাছের দাম, বাজেটে নিত্যপণ্যে কর ছাড়ের প্রভাব নেই বাজারে। পালিয়ে যাওয়া শেখ হাসিনা দেশে ফিরবেন না, মত জামায়াত আমিরের। ফাঁসির রায় কার্যকর করার জন্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে ফিরতেই হবে বললেন নাহিদ। সাংগঠনিক স্থবিরতা ও তৃণমূলের সঙ্গে সমন্বয়ের ঘাটতিতে ঢিমে তালে বিএনপি। সরকারের বদনাম হয়, নেতাকর্মীদের এমন কর্মকাণ্ড করতে দেয়া হবে না। টানা বৃষ্টিতে সমতলে জলাবদ্ধতা, পাহাড় ধসের শঙ্কা আর নদ নদীর পানি বৃদ্ধিতে নিম্নাঞ্চলে পানিবন্দী মানুষের দুর্ভোগ। সব মিলিয়ে প্রকৃতির বৈরী রূপে বিপর্যস্ত জনজীবন। ধসের ঝুঁকিতে থাকা সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আশ্রয়কেন্দ্রে তাদের খাবার ও সুপেয় পানি দিয়ে সহায়তা করছে প্রশাসন। এদিকে চট্টগ্রামের বাঁশখালীতে পাহাড়ি ঢলে স্রোতে ভেসে 2 শিশুর মৃত্যু হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এছাড়া বন্যা পরিস্থিতির অবনতিতে চট্টগ্রামের 7 উপজেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। টানা বৃষ্টিতে সমতল থেকে পাহাড় দেশের বিস্তীর্ণ জনপদ এখন পানির দখলে। কোথাও জলাবদ্ধতা, কোথাও পাহাড় ধসের শঙ্কা, আবার কোথাও নদীর পানি বেড়ে দেখা দিয়েছে বন্যার শঙ্কা। রাঙামাটির বাঘাইছড়ি, বিলাইছড়ি, জোড়াছড়ি উপজেলার প্রায় 30টি গ্রামে পানিবন্দী অন্তত 20,000 মানুষ। এছাড়া পাহাড় ধসের সংখ্যা থাকায় 204টি আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন 4,000-এর বেশি মানুষ। অন্যদিকে সাজিকে আটকা পড়া প্রায় সব পর্যটককে সেনাবাহিনীর সহায়তায় নেওয়া হয় খাগড়াছড়িতে। এখনো যে সকল ঝুঁকিপূর্ণ এলাকায় জনগণ বসবাস করছে, আমাদের মাইকিং চলছে, আমাদের প্রচেষ্টা আছে যে তারা যেন চলে আসে নিরাপদে। ভারী বর্ষণে বিপর্যস্ত বান্দরবান। পানি কিছুটা কমতে শুরু করলেও কমেনি ভোগান্তি। বিভিন্ন উপজেলার সাথে শহরের সড়ক যোগাযোগ এখনো বিচ্ছিন্ন। কয়েকটি উপজেলায় নেই মোবাইল নেটওয়ার্ক। প্রশাসনের পক্ষ থেকে পানিবন্দী 10,000-এর বেশি মানুষকে সহায়তা দেওয়া হচ্ছে। একটা বাসা 10-12 হাজার টাকা দিয়ে নিতে পারবো না। আমরা এখানে পাহাড়ে না হইলে কোথায় থাকবো? আমরা ডেলি আনি দিনে খাইতে মানুষ। ডেলি কাজ করে ডেলি খাই, এই জন্য আমাদের এই ঝুঁকিপূর্ণতা কি হয়। খাগড়াছড়ির দীঘিনালায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। তবে মেরুং ইউনিয়নে এখনো পানিবন্দী কয়েক হাজার পরিবার। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে কক্সবাজারে ভারী বর্ষণ অব্যাহত। পাহাড়ি ঢল ও সামুদ্রিক জোয়ারে জেলার অন্তত 35টি ইউনিয়নে পানি ঢুকেছে। বেড়েছে পাহাড় ধসের ঝুঁকি। চট্টগ্রামে পানিবন্দী অন্তত 4.5 লাখ মানুষ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতকানিয়া। এই উপজেলায় প্রায় 70% এলাকা এখনো পানির নিচে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাতকানিয়া আদালত, অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়, পৌরসভা ও থানায় পানি ঢুকেছে। এছাড়া চন্দনাইশ, লোহাগাড়া, বাঁশখালী ও বোয়ালখালীর বিস্তীর্ণ এলাকাসহ উত্তর চট্টগ্রামের বেশ কিছু এলাকা প্লাবিত। আমরা বৃষ্টির জন্য এখানে খাল নদী সবগুলো ভরে গেছে, সেই জন্য আমরা গরু ছাগল সবগুলো বাঁচি চলে গেছে। আমরা অনেক মানুষ ক্ষতি হয়েছে। পুরো রাস্তাটায় পানি, যেই কারণে আমরা যেতে পারছি না। অলমোস্ট প্রায় হাফ এন আওয়ারের মতো আমরা দাঁড়ায় আছি এই জায়গায়। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয় 20টি গ্রাম। প্রবল স্রোতে বসতবাড়ি, রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে স্থানীয়রা। হবিগঞ্জ মিরপুর সড়কের বিভিন্ন স্থান তলিয়ে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। অবৈধ বালু উত্তোলনকে দায়ী করছেন স্থানীয়রা। এদিকে তোমার ডেজা মিশিন্দার নদীর গভীরতা বাড়াইছে, নদীর যে বালু যে একটা স্তর আছিল এগুলো আউট হয়ে গেছে। মৌলভীবাজারের রাজনগরে মনু নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় প্রতিরক্ষা বাঁধের একাধিক ঝুঁকিপূর্ণ স্থান উপচে লোকালয়ে পানি ঢুকছে। এতে নদী তীরবর্তী বিভিন্ন গ্রামের কয়েক হাজার মানুষ পানিবন্দী। এদিকে কমলগঞ্জ উপজেলার ধলাই নদীর পানি কমতে শুরু করেছে। সিলেটে কুশিয়ারা ছাড়া জেলার প্রায় সব নদ নদীর পানি কমেছে। লালমনিরহাটে তিস্তার পানি বিপদসীমার উপরে। এতে নদী তীরবর্তী এলাকায় আবারও স্বল্পমেয়াদী বন্যার সংখ্যা দেখা দিয়েছে। পানি প্রবাহ স্বাভাবিক রাখতে ব্যারাজের ডালিয়া পয়েন্টে 44টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। বৈরী আবহাওয়ায় বিপাকে উপকূলবাসীও। ভোলায় পানিবন্দী 10,000 মানুষ। এদিকে বাগেরহাটের বিভিন্ন উপজেলা ও শহরের নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জেলা সদরসহ বিভিন্ন এলাকার সড়ক, অলিগলি ও গুরুত্বপূর্ণ স্থানে পানি জমায় চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। চলমান দুর্যোগে প্রশাসনকে দৃঢ়ভাবে জনগণের পাশে থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। একথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহদি আমিন। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রী 10টি পদক্ষেপ নিয়েছেন বলে জানান ডক্টর মাহদি আমিন। এক ফেসবুক পোস্টে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনায় দুর্যোগ কবলিত এলাকার পরিস্থিতি সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে। নেতাকর্মীকে মাঠ পর্যায়ে ক্ষতিগ্রস্তদের সহায়তা করার জন্য বলা হয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণ, দ্রুত উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং সংসদ সদস্যদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এখানে বৃষ্টিপাত হচ্ছে এবং এর ধারাবাহিকতা সারা বাংলাদেশ জুড়ে কিন্তু কোথাও কোথাও পাহাড় ধস হয়েছে, অনেকগুলো মানুষ মারা গিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী এটিকে নিয়ে অত্যন্ত দৃঢ়ভাবে প্রশাসনকে, আইন শৃঙ্খলা বাহিনীকে এবং সর্বস্তরের সকল যারা প্রশাসনের রাষ্ট্রযন্ত্রের সাথে জড়িত আছেন নির্দেশনা দিয়েছেন যেন জনগণের সাথে থাকেন, জনগণের পাশে থাকেন। অবিরাম বর্ষণে অনেকটাই থমকে আছে রাজধানী ঢাকা। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দৈনিক আয়ের উপর নির্ভরশীল মানুষ। তবে বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিস দিয়েছে স্বস্তির খবর। শনিবার থেকে বৃষ্টি কমে আসতে পারে বলে আভাস দিয়েছেন কর্মকর্তারা। থেমে থেমে এই বৃষ্টি অনেকের কাছে স্বস্তি হলেও ঢাকার ভাসমান এবং দৈনিক আয়ের মানুষের কাছে তা এক চরম দুঃসংবাদ। একই দশা রিকশা চালকদেরও। কোথাও কোথাও জমেছে পানি। ছুটির দিন, লোকজন কম রাস্তায়। তারপরও পেটের দায়ে বসে থাকার উপায় নেই এসব মানুষের। 100 টাকা ভাড়া মাসে হবে, কষ্ট তো হইতে আছে বৃষ্টির মধ্যে। কি করবো মামা, পেটের দাম দায় করতেছি। রাস্তাঘাট ভালো না, ভাঙ্গা, জ্বর ঠান্ডা আমার হয় না। বৃষ্টির মধ্যে তেমন বেচা বিক্রি নেই গিয়াসউদ্দিনের। সংসার চালাতে হিমশিম এই দোকানি। বৃষ্টি করতেছে তো আমরা ব্যবসা করতে পারি না, বেচা কিনা তাহলে তো সমস্যা হয়ে একটু রেনফিন করা লাগে। বৃষ্টি হচ্ছে আমাদের কোনো বেচা কেনা করতে পারি না, আমরা কোনো দোকান করতে পারি না, কোনো মালপত্র আনতে পারি না। সড়কে যানবাহন চলাচল কম। এ কারণে বিশেষ প্রয়োজনে যারা বের হন তাদের পড়তে হয় বিপাকে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অন্যান্য জেলার তুলনায় ঢাকায় বৃষ্টি অনেকটাই কম। শনিবার থেকে সারা দেশে কমে আসবে বৃষ্টির প্রবণতা। আগামী 2 দিনের যে বৃষ্টি যে চলমান থাকবে সেক্ষেত্রে পরিস্থিতি অনেকটাই অপরিবর্তিত থাকবে। এটা আমরা আশা করছি যে 12 তারিখে পরে যায়, যখন বৃষ্টি কমে যাবে সেক্ষেত্রে পরিস্থিতি অনেকটা উন্নতি হয়ে যাবে। তিনি জানান, শনিবার থেকে সমুদ্র সতর্কতা সংকেতও তুলে নেওয়া হতে পারে। একবারে পুরোপুরি বৃষ্টি না থামা পর্যন্ত। শুভ খান, ডিবিসি নিউজ, ঢাকা। টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার কারণে রাজধানীর বাজারে সরবরাহ সংকটে বেড়েছে পণ্যের দাম। মাছ মাংসের পাশাপাশি বাড়তি বিভিন্ন ধরনের সবজি ও চালের দরও। এদিকে বাজেটে বেশ কিছু নিত্যপণ্যে কর ছাড় দেওয়া হলেও বাজারে এখনও নেই তার প্রভাব। রাজধানীতে টানা বৃষ্টি, সাপ্তাহিক ছুটির দিনের সকালেও তাই বাজারে নেই তেমন ব্যস্ততা। বৈরী আবহাওয়ার কারণে এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে বিভিন্ন সবজির দাম। শসার দাম কেজিতে প্রায় 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 80 টাকায়। বেগুনের দাম ছাড়িয়েছে 100 টাকা। আর নিত্য প্রয়োজনীয় কাঁচামরিচের দাম কিছুটা বেড়েছে। আমি মরিচ কিনলাম 120 টাকা কেজি। শাকসবজি সবচেয়ে দ্রব্যমূল্য সবচেয়ে বেশি। মালের দাম কিছুটা বাড়ছে, বেগুনের কেজি 100 টাকা। আর অন্যান্য সবজির দাম মোটামুটি কমে আছে। এদিকে দেশের বিভিন্ন জায়গায় ভেসে গেছে মাছের ঘের। এতে দাম বেড়েছে চাষ করা বিভিন্ন জাতের মাছের। এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম আরেক দফা বেড়ে আজ বিক্রি হচ্ছে 210 টাকা কেজি দরে। ঝড় বৃষ্টি হইতেছে না, সিঙ্গেল মাছের দাম বেশি, আমদানি কম আরো দেয়। আগে হচ্ছে 170-180 করে কিনতাম, কিন্তু রিসেন্টলি আমি দেখতেছি 210 টাকা করে বলছে, পরে 200 টাকা করে দিতেছে। গত কয়েক সপ্তাহ ধরেই ধাপে ধাপে বাড়ছে পোলাওয়ের চালের দাম। সবশেষ গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে দাম বেড়ে এখন বিক্রি হচ্ছে 190 টাকায়। পোলাও চালের দাম তো প্রতিদিনই কেজিতে 4 থেকে 5 থেকে 10 টাকা বাড়ে। বাজেটে নিত্য 60টি পণ্যে কর ছাড় দেওয়া হলেও এখনও তার প্রভাব নেই বাজারে। তাই দাম নিয়ন্ত্রণে বাজার তদারকির পরামর্শ ক্রেতার। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা ও কাজের ঠিক নেই বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বলেন, তিনি পালাবেন না বললেও ঠিকই দেশ ছেড়ে পালিয়েছেন। এখন ফেরার কথা বললেও আসবেন না। শেখ হাসিনা দেশে ফিরে আত্মসমর্পণ করবেন কিনা চট্টগ্রামের সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বলেন জামায়াতের আমির। তিনি তো বলছিলেন যে তিনি দেশ ছেড়ে যাবেন না,
তিনি গিয়েছেন কিনা? গিয়েছেন তো, এখন তিনি বলতেছেন আসবেন, তিনি আসবেন না। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই দেশে ফিরবেন বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বলেন, বাংলাদেশে তার মামলার রায় হয়েছে, এখন সরকারের উচিত তাকে দেশে ফিরিয়ে এনে সেই রায় কার্যকর করা। শুক্রবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার কোনো এখতিয়ারই নেই, স্বাধীনতাও নেই। শেখ হাসিনা দিল্লিতে আশ্রিত অবস্থায় আছেন। তিনি দেশ থেকে তার নিজের দল, নেতাকর্মী, দেশ সবাইকে ত্যাগ করে কাপুরুষের মতো পালিয়ে গিয়েছেন দিল্লিতে। শেখ হাসিনা যদি দেশে ফিরে, কেবলমাত্র ফিরবে ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য। ফলে সেটার জন্য আমরাও চাই যে ফাঁসির রায় কার্যকর হোক, শেখ হাসিনা সহ অন্য যাদের বিরুদ্ধেই এই রায় হয়েছে। জুলাইয়ের আগেও ভোট চুরি ছিল, জুলাইয়ের পরেও ভোট চুরি হয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তবে এবার ভোটের ফল প্রকাশের পর তা হয়েছে বলে দাবি করেন তিনি। শুক্রবার বিকালে নোয়াখালীর মাইজদিতে এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির উদ্দেশ্যে হাসনাত বলেন, তরুণ প্রজন্মের বিপক্ষে গিয়ে দেশ পরিচালনা বা সংস্কার করা সম্ভব নয়। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী ৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ সহ দলীয় নেতাকর্মীরা। এদিকে নাটোরের এক সমাবেশে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও প্রশাসনিক সংস্কারের ধীরগতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। ২৪শে জুলাই অভ্যুত্থানের পরে একটা গোষ্ঠী চাঁদাবাজিতে লিপ্ত হলো, কেউ নতুন করে মাদক ব্যবসায়ীদের শেল্টার দেওয়া শুরু করলো, কেউ নতুন করে জমি দখল করা শুরু করলো, কেউ নতুন করে থানাগুলোতে দাদাগিরি করা শুরু করলো। 14 সালেও ভোট চুরি হয়েছে, 18 সালেও হয়েছে, 24 সালেও হয়েছে। তবে এই ভোট চুরিটা করা হয়েছে ফল প্রকাশের আগেই ভোটটাকে চুরি করা হয়েছে। কিন্তু এবার আমরা আরেক ধরনের মেকানিজম দেখলাম, এবারও ভোট চুরি হয়েছে। সরকার গঠনের পর থেকে সাংগঠনিক তৎপরতায় ঝিমিয়ে পড়েছে বিএনপি। দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ কমিটি কার্যক্রমে স্থবিরতা, তৃণমূলের সঙ্গে সমন্বয়ের ঘাটতি ক্রমেই দৃশ্যমান হচ্ছে। একদিকে সরকার পরিচালনায় ব্যস্ততা, অন্যদিকে মাঠের কর্মকাণ্ডে ভাটা। এমন ভারসাম্যহীন বাস্তবতা থেকে নেতাকর্মীদের চাঙা করতে দলকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে বিএনপি। দলের হাইকমান্ড সম্প্রতি বৈঠক করেছেন ঢাকা জেলা ও মহানগর নেতাদের সাথে, দিয়েছেন বেশ কিছু নির্দেশনা। নেতারা বলছেন, শিগগিরই সাংগঠনিক ছন্দে ফিরবে বিএনপি। বিএনপি সরকারের বয়স প্রায় ৬ মাস হতে চললেও দলটির সাংগঠনিক গতি নিয়ে উঠেছে নানা প্রশ্ন। দলীয় কার্যক্রমে ভাটা, পার্টি অফিসে আগের চেয়ে নেতাকর্মীদের আনাগোনা কমে যাওয়া সহ বিএনপির সাংগঠনিক রূপ যেন চোখেই পড়ছে না। এমন পরিস্থিতিতে গত শনিবার সন্ধ্যায় ঢাকা জেলা ও মহানগর নেতাদের নিয়ে তাৎক্ষণিক বৈঠক করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে সংগঠনের শৃঙ্খলা বজায় রাখা, ঐক্য সুসংহত করা এবং জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগের ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন তিনি। সরকারে আসার পর সাংগঠনিকভাবে বিএনপিতে স্থবিরতার কারণ কি? নেতারা বলছেন, দায়িত্বপ্রাপ্তদের অনেকেই এমপি মন্ত্রী হয়েছেন, তবে দ্রুতই কেটে যাবে স্থবিরতা। যারা দল পরিচালনা করে তার বড় অংশটাই এখন সরকারে আছে। আমার ধারণা যেটা আমাদের সাংগঠনিক প্রসেস সেটা আছে, আরও গতি পাবে খুব সহসায়। তারপরে দল আবার পূর্বের মতন আরও বেশি গতিতে এগোতে পারে। যদি সরকার ভালো কাজগুলো করেন তখন মানুষ প্রশংসা করবে বিএনপির, আর মানুষের এই প্রশংসায় বিএনপিকে জনপ্রিয় করবে। তো এইটা যেমন একটা দিক, আরেকটা হচ্ছে যে সাংগঠনিক যে কাঠামো, সেই কাঠামোটা ঠিকঠাক মতো রাখা, সে ব্যাপারে মানে দলের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ, জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, থানা পর্যায়ের নেতৃবৃন্দ, উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, পৌর নেতৃবৃন্দ সবাই ওয়াকিবহাল আছেন, প্রত্যেকের কাজ করছেন। তাৎক্ষণিক ওই বৈঠকে নেতাকর্মীরা নিয়মিত পার্টি অফিসে যাচ্ছেন কিনা সে বিষয়েও জানতে চান বিএনপি চেয়ারম্যান। নেতারা বলছেন, চেয়ারম্যানের নজরদারিতে আছে দলের হাল হকিকত। সংগঠন ঠিক রাখতে দায়িত্বপ্রাপ্তরা কাজ করে যাচ্ছেন বলেও দাবি তাদের। ইতিমধ্যে আমাদের কিন্তু ঘোষণা আছে, খুব অল্প সময় আমরা জাতীয় সম্মেলনে যাব। বিএনপির যে সম্মেলনটা
বেশ কিছুদিন হয়নি সেই সম্মেলন, এবং তার প্রক্রিয়া শুরু আভ্যন্তরীণভাবে হচ্ছে। সেটি যখন গতি পাবে তখন দল আরও গতিশীল এবং চাঙ্গা হয়ে যাবে। উনি তো প্রধানমন্ত্রী, তার তো দেশে বিদেশে অনেক কাজ আছে, কিন্তু উনি সাংগঠনিক কর্মকাণ্ডগুলো অবহিত কিনা, তিনি অবহিত হচ্ছেন, নানাভাবেই অবহিত হচ্ছেন, নানাভাবেই তিনি খোঁজখবর নিচ্ছেন, নিয়ে তারপরে ওনার যেখানে যে পরামর্শটা দেওয়া দরকার সে পরামর্শও তিনি দিচ্ছেন। তো কোথাও কোনো কমতি নেই, আবার কমতি আছে বলে আমি মনে করি না। সংগঠনকে আরও শক্তিশালী ও সক্রিয় করার লক্ষ্যে বিভিন্ন ইউনিটের কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠনের ব্যাপারে বিএনপির হাইকমান্ড নির্দেশনা দিয়েছে বলে জানা গেছে। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। দলীয় নেতাকর্মীদের এমন কোনো সুবিধা দেওয়া হবে না যাতে সরকারের বদনাম হয় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আরও বলেন, অপরাধী সে দলের যত বড়ই নেতা হোক না কেন তার পরিচয় অপরাধী। কেউ যদি মনে করেন আওয়ামী লীগ লুটপাট করেছে তার খালি জায়গায় বসে যাওয়া যাবে, সেটি ভুল ধারণা। সরকার সেই সুযোগ আর কাউকে দেবে না। আমরা ক্ষমতায় আছি, নিশ্চয়ই আমার নেতা কর্মীরা সুবিধা পাবে, কিন্তু এমন সুবিধা আমরা দেব না যে সুবিধা সরকারের বদনাম করে বেড়ায়। কেউ যদি মনে করেন যে আওয়ামী লীগ লুটপাট করেছে, আওয়ামী লীগ এটা করেছে, আওয়ামী লীগ দুর্নীতি করেছে, সুতরাং তার জায়গা খালি হয়েছে, আমি সেই জায়গায় বসে গেলাম, এইটা কিন্তু ভুল ধারণা নিয়ে আপনারা আগামী এরকম একটি ধারণা করবেন না। জমানো টাকাই কাল হলো বাক প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগমের। তিল তিল করে জীবনের সঞ্চিত টাকা ছিনিয়ে নিতে দুর্বৃত্তরা হামলা করে। আহত হওয়ার কয়েকদিন পর মারা যান নরসিংদীর মেথিকান্দা রেল স্টেশনের পরিচ্ছন্নতা কর্মী ববি বেগম। এ ঘটনায় জড়িত 5 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। নরসিংদীর মেথিকান্দা রেল স্টেশনে আর দেখা যাবে না বাক প্রতিবন্ধী 75 বছরের বৃদ্ধা ববি বেগমকে। 2 দশকেরও বেশি সময় স্টেশনে বিনা পারিশ্রমিকে পরিচ্ছন্নতার কাজ করে পরিচিতি পান তিনি। স্টেশনে পরিত্যক্ত একটি কক্ষেই ছিল তার বসবাস। যাত্রীদের দেওয়া খাবার আর সামান্য টাকায় চলত তার জীবন। সেই টাকা থেকে সঞ্চয় করতেন তিনি। কে জানতো সেই টাকাই কেড়ে নেবে তার জীবন। গেল শনিবার রাতে তার উপর মাদকাসক্তরা হামলা চালিয়ে ছিনিয়ে নেয় একটু একটু করে জমানো সব টাকা। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার 3 দিন পর মারা যান তিনি। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে রেলওয়ে পুলিশের পাশাপাশি তদন্তে নামে র্যাব। গোয়েন্দা তথ্য প্রযুক্তির সহায়তায় প্রথমে নরসিংদী থেকে 3 জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থেকে আরও 2 জনকে গ্রেপ্তার করে র্যাব। গোয়েন্দা তথ্য প্রযুক্তির সহায়তা, ঘটনাস্থল পরিদর্শন, প্রত্যক্ষদর্শীদের তথ্য সংগ্রহ এবং ধারাবাহিক অভিযানের মাধ্যমে আমরা মোট 5 জনকে শনাক্ত করি এবং গ্রেফতার করি। র্যাবের দাবি, ববি বেগমের সঞ্চিত টাকা লুট করতেই পরিকল্পিত হামলা চালায় আসামিরা। ওনার কাছে যে কিছু টাকা সঞ্চিত ছিল, এটা আসলে ওখানে যাদেরকে আমরা গ্রেফতার করেছি তারা জানতে পারে, এবং এই 5 জনের মধ্যে 3 জনের পূর্বে মাদক সেবনের মামলা রয়েছে, অর্থাৎ তারা মাদকাসক্ত। গ্রেপ্তার আসামিদের মধ্যে 3 জনের নামে মাদক মামলা রয়েছে। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। আসামিকে পিটিয়ে হত্যার গুজবে বরিশালের আগৈলছাড়া থানায় হামলার ঘটনায় এখন পর্যন্ত 18 জনকে আটক করেছে পুলিশ। সকালে তথ্য নিশ্চিত করেন আগৈলছাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদ খান। রাতভর অভিযান চালিয়ে ধরা হয় তাদের। তিনি জানান, হামলায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। বৃহস্পতিবার বিকেলে থানা হাজতে আসামিকে পিটিয়ে হত্যার গুজবে আগৈলছাড়া থানায় হামলা ও ভাঙচুর চালানো হয়। এ সময় 6 পুলিশ সদস্য সহ অন্তত 12 জন আহত হন। একে অপরের সামরিক ও কৌশলগত স্থাপনায় পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। তেহরানের সাথে আর কোনো সমঝোতা নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কথায় নয়, কাজে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এতে মধ্যপ্রাচ্যের সর্বাত্মক যুদ্ধের অশনি সংকেত দেখছেন বিশ্লেষকরা। আকাশ থেকে ঝরছে মিসাইল আর ড্রোনের আগুন। জন্মশহর মাশহাদে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের আনুষ্ঠানিকতার মধ্যেই চলে মার্কিন বাহিনীর হামলা।
পেন্টাগনের দাবি, ইরানের উপকূলীয় রাডার ও সামরিক লজিস্টিক সহ অন্তত ৯০টি স্থাপনায় নিখুঁত হামলা চালিয়েছে তারা। বাদ যায়নি বুশেহর পারমাণবিক কেন্দ্রের আশেপাশের এলাকাও। বসে নেই তেহরানও। কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান এবং ইরাকে মার্কিন ঘাঁটিতে আঘাত হেনেছে ইরানি বাহিনী। আসছে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির খবর। পাল্টাপাল্টি এ হামলায় থমকে গেছে হরমুজ প্রণালী। আন্তর্জাতিক ট্যাঙ্কার মালিকদের সংগঠন ইন্টারট্যাঙ্কর তথ্যমতে যুদ্ধ শুরুর আগে যেখানে দিনে ১৩০টি জাহাজ চলত, বর্তমানে তা নেমে এসেছে এক অঙ্কের ঘরে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তেহরানের সাথে আলোচনার আর কোনো সুযোগ নেই। একে সময়ের অপচয় বলেও মন্তব্য করেন তিনি। ট্রাম্পের এমন বক্তব্যে ক্ষুব্ধ ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, তারা কথায় নয়, সাহসিকতার সাথে কাজের মাধ্যমেই এর জবাব দেবেন। গত মাসে সই হওয়া ৬০ দিনের যুদ্ধবিরতি চুক্তি এখন শুধু কাগজে কলমে। কূটনৈতিক সমঝোতার পথ পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় মধ্যপ্রাচ্যে এখন সর্বাত্মক যুদ্ধের অশনি সংকেত। পাল্টাপাল্টি প্রতিশোধের এ আগুন আগামীতে পুরো অঞ্চলকেই ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা আন্তর্জাতিক বিশ্লেষকদের। ইর্তেজা চৌধুরী, ডিবিসি নিউজ ডেস্ক। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন হয়েছে। উত্তর পূর্ব ইরানের মাশহাদ শহরের পবিত্র ইমাম রেজা মাজারে বিশাল জনসমুদ্রের উপস্থিতিতে তাকে সমাহিত করা হয়। ২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রথম দফার হামলায় প্রাণ হারান খামেনি। ৬ দিনের রাষ্ট্রীয় শোক ও শেষ শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শেষে লাখো মানুষের উপস্থিতিতে সম্পন্ন হয় দাফন কার্যক্রম। খামেনির মৃত্যু ও তার দাফনকে ঘিরে ইরানে আবারও যুক্তরাষ্ট্র বিরোধী বিক্ষোভ ও প্রতিশোধের স্লোগান শোনা গেছে। এদিকে এখনও জনসমক্ষে আসেননি খামেনির উত্তরসূরি তার ছেলে মোস্তফা খামেনি। ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী যুদ্ধে আহত হওয়ায় তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং নিরাপত্তাজনিত কারণেও তাকে জনসমক্ষে আনা হচ্ছে না। দক্ষিণ এশিয়া থেকে শুরু করে পূর্ব এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে দেখা দিয়েছে প্রাকৃতিক দুর্যোগের তাণ্ডব। ভারতের একাধিক রাজ্যে মৌসুমী বায়ুর তাণ্ডবে বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ১০ জন। এদিকে তাইওয়ান, জাপান, পূর্ব চীন এবং ফিলিপিন্সে ধেয়ে আসছে প্রলয়ঙ্কারী সুপার টাইফুন বাভি। দক্ষিণ চীনের গুয়াংজি প্রদেশে টানা বৃষ্টি ও বাঁধ ভেঙে সৃষ্ট ভয়াবহ বন্যায় পানিবন্দী হয়েছেন হাজারো মানুষ। অন্যদিকে ফিলিপিন্সে ভূমিধসে প্রাণ হারিয়েছে অন্তত ১৫ জন। মৌসুমী বায়ুর প্রভাবে টানা বৃষ্টির কবলে ভারতের বিভিন্ন রাজ্য। তলিয়ে গেছে রাজধানী দিল্লি সহ বেশ কয়েকটি অঞ্চলের রাস্তাঘাট ও নিচু এলাকা। টানা বৃষ্টিতে হিমাচল ও উত্তরাখণ্ডে ভূমিধসে ব্যাহত যাতায়াত ব্যবস্থা। টানা বৃষ্টির প্রভাবে ভূমি ও ভবন ধসে হতাহত হয়েছে বেশ কয়েকজন। বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল, কলেজ। বিভিন্ন নদীর পানি বাড়তে থাকায় জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। গুজরাটের সুরাটেও বন্যায় বিপর্যস্ত জনজীবন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে উদ্ধারকারী দল। এদিকে পূর্ব এশিয়ায় ধেয়ে আসছে প্রলয়ঙ্কারী সুপার টাইফুন বাভি। জাপানের ওকিনাওয়া ও ইশিগাকি দ্বীপে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। প্রবল বৃষ্টির কারণে বাতিল করা হয়েছে সব ফ্লাইট ও ফেরি চলাচল। সুপার টাইফুন বাভির প্রভাবে প্রবল ঝড়ো হাওয়া, জলোচ্ছ্বাস, ভূমিধস সহ বন্যা দেখা দিতে পারে। সব বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহ্বান জানাচ্ছি। আগামী 2 দিন আমাদের জন্য কঠিন সময় পার করতে হবে। টাইফুনের প্রভাবে তাইওয়ানেও ভারী বৃষ্টি হয়েছে। বন্যা থেকে বাঁচতে রাজধানী তাইপের বাসিন্দারা ঘরের প্রবেশ মুখে বালির বস্তা দিয়ে তৈরি করছেন কৃত্রিম বাঁধ। টাইফুন মোকাবেলায় চীনের ফুজিয়ান ও ঝেজিয়াং প্রদেশে 4 স্তরের সতর্কতা জারি করা হয়েছে। হাজার হাজার মাছ ধরার নৌকা ও বাণিজ্যিক জাহাজকে নিরাপদ আশ্রয়ে ফিরিয়ে এনেছে কর্তৃপক্ষ। এদিকে টাইফুনের আতঙ্কের মাঝেই দক্ষিণ চীনের গুয়াংজিতে চলছে ভয়াবহ বন্যা। প্রবল বৃষ্টিতে ভেঙে গেছে একটি জলাধারের বাঁধ। পাশাপাশি প্রবল বৃষ্টিতে পানিবন্দী হয়ে পড়েছেন বহু মানুষ। ভেসে গেছে একটি খামারের কয়েকশো সাপ। এতে আতঙ্কিত স্থানীয়রা। বিভিন্ন অঞ্চলে আটকে পড়া মানুষদের নিরাপদ আশ্রয় নিতে কাজ করছে উদ্ধারকর্মীরা। আধুনিক ড্রোন ব্যবহার করে দুর্গতদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে জরুরি খাবার ও বিশুদ্ধ পানি। অন্যদিকে কয়েক দশকের মধ্যে অন্যতম শক্তিশালী ঝড়ের প্রভাবে সৃষ্ট ভূমিধসে দক্ষিণ ফিলিপিন্সে অন্তত 15 জন নিহত হয়েছেন। সামিউল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।